নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প আন্দামানে আতঙ্ক, লিখেছেন সৈকত মল্লিক। গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদনায় সেকালের ভূত একালের ভূত নামক বইটি থেকে নেওয়া হয়েছে। শুরু করছি গল্প আন্দামানে আতঙ্ক। এমভি নিকোবর জাহাজ থেকে পোর্ট ব্লেয়ারে নামতে দুপুর গড়িয়ে গেল। মালপত্র নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে এসে রঞ্জন দেখল সৌমেন দাঁড়িয়ে রয়েছে। সৌমেন রঞ্জনের ছোটবেলার বন্ধু। সরকারি ব্যাংকের চাকরি নিয়ে 10 বছর হলো সে এখানে কর্মরত রয়েছে। এর আগে বহুবার সে রঞ্জনকে আন্দামানে আসার কথা বলেছে, কিন্তু কাজের চাপে রঞ্জনের আর আসা হয়নি। তাই এবার স্কুলের ছুটি পড়তেই বাক্স গুছিয়ে নিয়ে সে আন্দামানে হাজির। প্রায় 4 দিন জাহাজে কাটিয়ে সে যেন হাঁপিয়ে উঠেছিল। সকাল থেকে কিছু কিছু দ্বীপ দেখা যাচ্ছিল, নয়তো মোহনা পেরোবার পর থেকে খালি কালো জল দেখে দেখে সে ক্লান্ত হয়ে পড়েছিল। হয়তো এজন্যই স্বাধীনতার আগে আন্দামানকে কালাপানি বলতো লোকে। সবুজ দ্বীপের রাজা সিনেমাটা দেখার পর থেকেই তার আন্দামানে আসার ইচ্ছেটা প্রবল হয়ে ওঠে। এখন সৌমেন এখানে থাকাতে তার সেই ইচ্ছে বাস্তবে পরিণত হলো। স্কুল সার্ভিস পরীক্ষা দিয়ে রঞ্জন স্কুল টিচারের চাকরি নিয়ে বাঁকুড়ার এক স্কুলে পড়ায়। বহুদিন নানা পরীক্ষা দিয়েও সফল না হয়ে শেষে কলকাতা থেকে দূরে এই চাকরিটা পেয়ে সে হাঁপ ছেড়ে বেঁচেছিল। কলকাতায় নিজের বলতে তার কেউ নেই। মা বাবা অনেক ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর সে কলকাতায় দাদুর কাছেই মানুষ। দিদিমা আগেই মারা গিয়েছিলেন, দাদুও গেলেন গত বছর। বলতে গেলে সে এখন একেবারে একা। বিয়েও করে উঠতে পারেনি এখনো অবধি। তাই যাকে বলে একেবারে ঝাড়া হাত পা। সৌমেন আন্দামানের মায়ের সঙ্গেই থাকে। কলকাতায় স্কুল কলেজ দুটোতেই ওরা একসঙ্গে পড়াশোনা করেছে। সৌমেন ব্যাংকের চাকরিটা গ্রাজুয়েট হয়েই পেয়েছিল। তখন ওর বাবা বেঁচে ছিলেন। মা বাবা কলকাতাতেই থাকতেন। বছর 5 আগে বাবা মারা যাওয়ার পর ও মাকে নিজের কাছেই নিয়ে গিয়ে রাখে। কলকাতায় আত্মীয় স্বজন বলতে ওদের তেমন কেউ নেই। রঞ্জন ফোনে সৌমেনকে জানিয়েছিল যে সে 15 দিনের ছুটিতে আন্দামানে আসছে। তার থাকার ব্যবস্থা সৌমেন নিজের বাড়িতেই করেছিল। বাড়িটা শহর থেকে একটু ভেতরের দিকে একটা পাহাড়ের গায়ে। আন্দামানে রঞ্জন প্রথম এলো। একটা এত সুন্দর জায়গা যে ভারতেরই অংশ তা এতদিন সে বইতে পড়েছিল। না দেখলে বিশ্বাস করতে পারতো না। পাহাড়ের গা বেয়ে রাস্তা উঠে গেছে, আবার পাশেই সমুদ্র দেখা যাচ্ছে। সৌমেনের মা রঞ্জনকে পেয়ে খুব খুশি হলেন। জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, এতদিন পর কাকিমাকে মনে পড়ল? রঞ্জন বলল, মনে তো পড়ে, কিন্তু ছুটি না পেলে কি করে এত দূর আসি বলুন। সৌমেনদের বাড়িটা মোটামুটি বড়ই। সৌমেন তাকে বাড়িটা ঘুরিয়ে দেখালো। বাড়িটা কাঠের তৈরি, বাংলো প্যাটার্নের। আন্দামানে পাহাড়ি এলাকার বাড়িগুলো এ ধরনেরই, কারণ এই অঞ্চলটা ভূমিকম্প প্রবণ। প্রায়ই মৃদু থেকে মাঝারি ভূমিকম্প এখানে লেগেই থাকে। বাড়িটার একপাশে সুন্দর ফুলের বাগান, পেছন দিকটা জঙ্গল মতো। বাগানে অনেক সুপুরি ও নারকেল গাছও রয়েছে। রঞ্জনের থাকার ব্যবস্থা হয়েছে যে ঘরটায়, তার সামনেই রয়েছে ছোট একটা বারান্দা, যেখানে দাঁড়ালে দূরে সমুদ্রের তীরে শহরের নানা দৃশ্য চোখে পড়ে। এতখানি জার্নি করে রঞ্জন খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সেদিন সে তাড়াতাড়ি খেয়ে নিয়ে সৌমেনদের শুভরাত্রি জানিয়ে শুয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না, কিন্তু হঠাৎ কিসের শব্দে রঞ্জনের ঘুমটা ভেঙে গেল।
উঠে আলো জ্বালাতে ঘড়িতে দেখলো রাত 1:30। গায়ের গেঞ্জিটা ঘামে ভিজে সপ সপ করছে। কিসের শব্দে যে তার ঘুমটা ভাঙল, রঞ্জন খানিকক্ষণ কিছুই বুঝতে পারল না। তবে ঘরে একটা হালকা মিষ্টি গন্ধ যেন ভেসে বেড়াচ্ছিল। গন্ধটা কোনো পারফিউমের হতে পারে, ফুলের গন্ধ যে নয় তা সে নিশ্চিত, কারণ সৌমেনের বাগানে গন্ধওয়ালা কোনো ফুল তখন ছিল না। কিন্তু বন্ধ ঘরে পারফিউমের গন্ধ কি করে আসবে সে ভেবে পেল না। পরদিন সকালে বাইরের প্রকৃতির অপূর্ব রূপ দেখে তার আর রাতের ঘটনার কথা মনে পড়ল না। সৌমেন জিজ্ঞেস করল, রাতে ভালো ঘুমিয়েছিলিস তো? এখানে মশার উপদ্রব তেমন নেই। রঞ্জন বলল, তোফা ঘুমিয়েছি, জাহাজের দিনগুলো ভালো করে ঘুমোতেই পারিনি। সৌমেন অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়েছিল রঞ্জনকে আন্দামান ঘুরিয়ে দেখাবে বলে, তাই ব্রেকফাস্ট খেয়েই দুজনে বেরিয়ে পড়ল সারা দিনের জন্য। দুপুরে বাইরেই কোথাও খেয়ে নেবে স্থির করল। প্রথমে সৌমেন তাকে নিয়ে গেল চ্যাথামস মিল দেখাতে। এটা এশিয়ার অন্যতম বড় মিলগুলোর একটা। এরপর তারা গেল সমুদ্রিকা। এখানে সামুদ্রিক প্রাণী, কোরাল, ঝিনুকের মতো নানা সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের নমুনা রয়েছে। এগুলো দেখে তারা লাঞ্চ সেরে নিল। তারপর গেল চিড়িয়াখানা, কার্ভেন্স কোভ, গান্ধী পার্ক ও সব শেষে সেলুলার জেল। আলো ও ধ্বনির মাধ্যমে ফুটিয়ে তোলা স্বাধীনতার ইতিহাসের কালো অধ্যায় রঞ্জনের মন ভরিয়ে তুলল। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর অনেক গল্পগুজব করে শুতে গেল রঞ্জন। শোয়ার সঙ্গে সঙ্গেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। কিন্তু হঠাৎ কখন যেন ঘুমের ঘোরে তার মনে হলো ঘরে কেউ যেন চলে বেড়াচ্ছে। ঘুমটা ভেঙে গেল রঞ্জনের। ঘুম চোখে তার মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে তার বিছানার পাশে। ধর্মর করে উঠে আলোটা জ্বালালো সে, কিন্তু কোথাও কেউ নেই। দরজা ভেতর থেকে ভালো করে বন্ধ করা রয়েছে। ঘড়িতে দেখল রাত 3টে। হঠাৎ তার খেয়াল হলো কালকের রাতের সেই মিষ্টি গন্ধটা যেন ঘরে ভেসে বেড়াচ্ছে। বাকি রাতটা আর ভালো করে ঘুমোতে পারল না রঞ্জন। সকালে ব্রেকফাস্ট টেবিলে সৌমেন ও তার মায়ের সামনে রঞ্জন রাতের ঘটনাটা বলল। সঙ্গে এও বলল যে প্রথম দিন রাতেও সে একই গন্ধ পেয়েছিল, কিন্তু ততটা গুরুত্ব দেয়নি। ঘটনাটা শুনে সৌমেন ও কাকিমা দুজনেই কেমন যেন চুপ করে গেলেন। কিছু একটা অস্বস্তি যেন তাদের কোনো কথা বলতে দিচ্ছিল না। সৌমেনই অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করে দিল। বলল, চল তোকে আজ সমুদ্রের নিচের কোরাল দেখিয়ে নিয়ে আসি। সৌমেন কথা ঘোরালো। রঞ্জনের মনে হলো সে যেন কিছু একটা লুকোচ্ছে। এদিন তারা যে জায়গাটায় গেল তার নাম জলি বয় দ্বীপ। লঞ্চে করে সমুদ্রের মধ্যে দিয়ে বিভিন্ন দ্বীপের পাশ দিয়ে তারা পৌঁছলো সেখানে। এখানে স্নান করতে নেমে রঞ্জন দেখল কত কাছে জলের নিচে কত রকমের কত বিচিত্র ধরনের প্রবাল। রাত্রের ঘটনার কথা সে যেন ভুলেই গেল। কিন্তু রাত নামতেই তার পূর্ব অভিজ্ঞতার কথা মনে হতে লাগলো। আজ রাত্রে তাকে জেগে থাকতেই হবে মনে করে সে একটা গল্পের বই নিয়ে বিছানায় শুল। কখন ঘুমিয়ে পড়েছিল জানি না। হঠাৎ ঘুম ভেঙে যেতে সে বুঝতে পারল বেডসাইড ল্যাম্পটা নিভে গেছে। নিশ্চয়ই লোডশেডিং হয়ে গেছে। উঠে বসতে গিয়ে কিসের যেন একটা ঠান্ডা স্পর্শ পেল তার পাশে, যেন শীতল কিছু একটা শুয়ে আছে তার পাশে। কোনো রকমে উঠে হাতড়ে হাতড়ে টর্চটা খুঁজে পেল সে, কিন্তু জ্বালাতে গিয়ে দেখল জ্বলছে না। এতক্ষণ অন্ধকারে থেকে তার চোখ সয়ে গিয়েছিল। সে বুঝতে পারল একটা আবছা ছায়া দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে।
হঠাৎ যেন তার মনে হলো মিষ্টি গন্ধটাও পাচ্ছে সে। এমনি সময় হঠাৎ টেবিল ল্যাম্পটা জ্বলে উঠল। ল্যাম্পের আলোয় কিন্তু সে কাউকে খুঁজে পেল না। পরদিন রাতের ঘটনার ব্যাপারে কোনো কথাই সে সৌমেনদের বলল না। উল্টে সৌমেন যখন জিজ্ঞেস করল, কিরে, রাত্রির আর গন্ধ পেয়েছিস? তখন সে বলল, ওটা বোধহয় তার মনের ভুল। সেদিন সৌমেন তাকে নিয়ে গেল কাছাকাছি দুটো দ্বীপ দেখাতে। একটা রস আইল্যান্ড। এই দ্বীপে একসময় ইংরেজরা থাকত। তাদের চার্চ, বেকারি ইত্যাদির ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে। রয়েছে বেশ কিছু হরিণ। অন্য দ্বীপটার নাম সৌমেন বলল ভাইপার আইল্যান্ড। এই দ্বীপে স্বাধীনতা আন্দোলনের মহিলা বিপ্লবীদের ফাঁসি দেওয়া হতো। সবই দেখছিল রঞ্জন, কিন্তু তার মনে যেন শান্তি ছিল না। ঘুরে ফিরে সেই রাত্রের ঘটনার কথা তার মনকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছিল। ফেরার সময় সে ঠিক করল, আজ রাত্রে যে করেই হোক তাকে জেগে থাকতে হবে। সেদিন রাত্রে রঞ্জন সজাগ রইল। আধো ঘুম আধো জাগরণে একসময় তার মনে হলো ঘরে যেন কে ঢুকেছে। চুপচাপ শুয়ে শুয়ে বুঝতে চেষ্টা করলো ঘরে কি হচ্ছে। বাইরে থেকে আসা হালকা চাঁদের আলোয় সে দেখল এক শাড়ি পরিহিতা ছায়ামূর্তি তার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। গত কদিনে পাওয়া মিষ্টি গন্ধটাও যেন ছায়ামূর্তির সঙ্গেই ঘরে ছড়িয়ে পড়েছে। রঞ্জন চিৎকার করে উঠল, কে আপনি? কি চান আমার কাছে? কিন্তু ছায়ামূর্তি কোনো উত্তর দিল না, শুধু হাতের ইশারায় তাকে দরজার দিকে নির্দেশ করল। তারপর অদৃশ্য হয়ে গেল। রঞ্জনের মনে হলো ছায়ামূর্তি যেন তাকে বাইরে নিয়ে যেতে চাইছে। রঞ্জন কিছু না ভেবেই ছায়ামূর্তির ইশারা মতো দরজা খুলে বাইরে এলো। চারিদিক নিস্তব্ধ। সৌমেন ও তার মা নিজেদের ঘরে ঘুমোচ্ছেন। রঞ্জন দেখল ছায়ামূর্তি বাইরের দরজার কাছে গিয়ে আবার মিলিয়ে গেল। রঞ্জন বুঝল ছায়ামূর্তি তাকে বাড়ির বাইরে নিয়ে যেতে চায়। কোনো রকম বিপদের কথা না ভেবেই সে সদর দরজা খুলে বাইরে এলো। দেখল ছায়ামূর্তি আস্তে আস্তে বাড়ির পেছন দিকে যে জঙ্গল রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে। রঞ্জন তাকে ধরার জন্য দৌড়ল, কিন্তু সেখানে পৌঁছে সে ছায়ামূর্তির আর কোনো চিহ্ন পেল না। রাতের অন্ধকারে অচেনা জায়গায় জঙ্গলে খোঁজাখুঁজি করতেও তার সাহস হলো না। সে যেন হঠাৎ সম্বিত ফিরে পেল। কোনো কিছু না ভেবেই কোনো অশরীরীর টানে সে এভাবে এখানে এসেছে ভেবে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কোনো রকমে ফিরে এসে সে শুয়ে পড়ল। পরদিন সকালে বেশ বেলা করে ঘুম ভাঙল রঞ্জনের। রাতের ঘটনার কথা কিছুই জানালো না সৌমেনদের। সে মনে মনে ঠিক করে নিল এই অশরীরী রহস্য তাকে ভেদ করতেই হবে। সুযোগ এসে গেল অপ্রত্যাশিতভাবে। বিশেষ দরকারে সৌমেন ও তার মাকে এক বেলার জন্য যেতে হলো কাছের একটি দ্বীপ হ্যাভলকে। খুব ভোরেই বেরিয়ে গেলেন তারা। কিছুক্ষণ অপেক্ষা করে রঞ্জনও বেরিয়ে পড়ল সেই জঙ্গলের উদ্দেশ্যে। শেষ যেখানে গত রাতে অশরীরীকে দেখেছিল সেই জায়গাটা দিনের আলোয় ঠিক স্থির করতে পারল না সে। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে একটা জায়গায় সে দেখল একটু উঁচু ঢিপি মতো হয়ে রয়েছে। দেখে মনে হলো যে ওখানকার মাটি যেন খুব বেশি দিন ওইভাবে নেই। সে দেখল আশেপাশের ঘাসের জঙ্গল বেশ বড় বড়, কিন্তু ওই ঢিপির জায়গার ঘাসগুলো বেশি দিন গজায়নি। কাছে গিয়ে গিয়ে সে লক্ষ্য করল কোনো জন্তুতে যেন জায়গাটা আঁচড়েছে, এবং তার ফলে মাটি সরে গিয়ে যা দেখা যাচ্ছে তা হলো মানুষের কঙ্কালের হাতের একটু অংশ।
রঞ্জন আর ওখানে দাঁড়িয়ে থাকতে সাহস পেল না। কোনো রকমে সে দৌড়ে বাড়ি ফিরে এলো। উত্তেজনা একটু কমতে সে স্থির করলো পুলিশকে জানানো দরকার ব্যাপারটা। কিন্তু পুলিশের ফোন নম্বর সে জানে না। দৈবক্রমে টেলিফোন টেবিলের পাশেই একটা ফোন নাম্বারের ডায়েরি পেয়ে গেল সে। উল্টে পাল্টে দেখতে গিয়ে লোকাল থানার নম্বর পেয়ে গেল সে। ফোন করে কোনো রকমে ঘটনার বিবরণ দিয়ে অপেক্ষা করতে লাগলো পুলিশ আসার। ইতিমধ্যে সে সৌমেনের ঘরের এদিক ওদিক দেখতে গিয়ে আলমারির পেছন থেকে পেল একটা ছবি, যাতে সৌমেনের সঙ্গে বেশ সুন্দরী একটা মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে। পুলিশ এসে গেল ঘণ্টাখানেকের মধ্যেই। নিজের পরিচয় দিয়ে তাদের সে নিয়ে গেল সেই ঢিপির কাছে। পুলিশের লোকে ঢিপি খুঁড়তেই বেরিয়ে পড়ল একটি কঙ্কাল। পুলিশ অফিসার বললেন, এটি নারী দেহের কঙ্কাল। পুলিশের জিজ্ঞাসাবাদে রঞ্জন বলল, সে একটি সুন্দর পাখি দেখতে দেখতে এখানটায় চলে এসেছিল। অশরীরীর কোনো উল্লেখ সে করল না, কারণ সে কথা পুলিশ বিশ্বাস করত না। ওই জায়গায় পাহারা বসিয়ে রঞ্জনকে বাড়ি ছেড়ে না যাবার নির্দেশ দিয়ে পুলিশ অফিসার চলে গেলেন। সন্ধেবেলা সৌমেন ও তার মা ফিরতেই তিনি আবার এলেন। বোঝা গেল পুলিশ বাড়ির ওপর নজর রেখেছিল। জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তিনি বুঝতে চেষ্টা করছিলেন ওই কঙ্কালটি কার তা সৌমেনরা জানে কিনা। বিভিন্ন প্রশ্ন করতে করতে হঠাৎ অফিসার বললেন, আচ্ছা সৌমেন বাবু, কয়েক মাস আগে আপনি তো থানায় ডায়েরি করেছিলেন আপনার স্ত্রী নিরুদ্দেশ হয়েছেন বলে। তার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি, তাই তো? এ কথা শুনে রঞ্জন খুব আশ্চর্য হলো। সৌমেন বিয়ে করেছিল, অথচ সে বা তার মা তাকে জানায়নি। একদিনেও তার সম্বন্ধে কোনো কথা বলেনি। পুলিশ অফিসার বললেন, ওই কঙ্কালের পরীক্ষা করতে হবে এবং তাতে যদি প্রমাণ হয় যে সেটা সৌমেনের স্ত্রী, তাহলে কিন্তু তারা খুব বিপদে পড়বে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রঞ্জন এবং সৌমেনদের তিনি কোথাও যেতে নিষেধ করে চলে গেলেন। সারা দিনের ক্লান্তির পর তারা কেউই আর গল্প করার অবস্থায় ছিল না। কোনো রকমে কিছু খেয়েই তারা শুয়ে পড়ল। রঞ্জন জিজ্ঞেসও করল না সৌমেনকে তার বিয়ের ব্যাপারে। সেই রাত্রে রঞ্জন এক অদ্ভুত স্বপ্ন দেখল। ঠিক সিনেমায় যেমন হয় তেমন একটার পর একটা ঘটনা তার স্বপ্নে আসতে লাগলো। সে দেখল একটি সুন্দরী মেয়েকে একটি ছেলে ও একজন মহিলা খুব মারছে। হঠাৎ তার গায়ে কি একটা তরল পদার্থ ঢেলে দিল এবং দেশলাই জ্বালিয়ে দিল। দাও দাও করে জ্বলছে মেয়েটি। তারপর সেই লোকটিকে দেখল এক জায়গায় মাটি খুঁড়ছে। তারপর তারা দুজনে ধরাধরি করে সেই মেয়েটির দেহ ওই জায়গায় পুঁতে দিলেন। এতটা দেখার পরও কিন্তু রঞ্জন সেই লোকটিকে বা সেই মহিলাকে চিনতে পারল না। এই সময় হঠাৎ তার নাকে আবার সেই মিষ্টি গন্ধটা এলো এবং তার ঘুমটা ভেঙে গেল। সে দেখল তার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই অশরীরী নারী, আর তার মুখটা হলো সেই মুখ যাকে সে দেখেছে ছবিতে সৌমেনের পাশে। আজ আর রঞ্জন ভয় পেল না। সে জিজ্ঞাসা করল, কে তুমি? কেন রোজ রাত্রে আমার কাছে আসছো? রঞ্জনকে অবাক করে দিয়ে আজ অশরীরী কথা বলে উঠল। সে কণ্ঠস্বর যেন বহু দূর থেকে আসছে, এমনই ক্ষীণ। সে বলল, রঞ্জনবাবু, আমি সোমা, আপনার বন্ধু সৌমেনের স্ত্রী। আমি এখানকারই মেয়ে। আমার বাবা সৌমেনের সঙ্গে এক অফিসে কাজ করতেন। সৌমেনকে তার খুব পছন্দ হয়ে যায় ও আমার সঙ্গে তার বিয়ে দেন। বিয়ের পর জানতে পারি সৌমেনের আসল রূপ,
সে আমার বাবার টাকার লোভে আমাকে বিয়ে করেছিল। রোজ সৌমেন ও তার মা আমাকে চাপ দিতেন বাবার কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য। অনেকবার আমি টাকা এনেছিলাম, কিন্তু ওদের চাহিদা ক্রমশ বাড়ছিল। একদিন আমি প্রতিবাদ করলাম। সেদিন থেকে শুরু হলো শারীরিক অত্যাচার, যা চরমে পৌঁছলো সেই দিন যেদিন ওরা আমাকে পুড়িয়ে মেরে আমার পোড়া দেহটা জঙ্গলে পুঁতে ফেলল। বাবার চাপে সৌমেন থানায় ডায়েরি করেছিল আমায় খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। আমি এই ঘরেই থাকতাম। আপনি এখানে এলেন, তাই আমি সুযোগ পেলাম সত্যি ঘটনাটা জানানোর। আমার সব কথা আমি একটা ডায়েরিতে লিখে লুকিয়ে রেখেছি, এ ঘরের খাটের মাঝে একটা খোপে। আপনি দয়া করে সেটা পুলিশকে দিয়ে সৌমেন ও তার মায়ের শাস্তির ব্যবস্থা করুন, নয়তো আমার অতৃপ্ত আত্মা শান্তি পাচ্ছে না। আপনাকে একদিন কষ্ট দেবার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই বলে সে হাওয়ায় মিলিয়ে গেল। এবার রঞ্জন বুঝতে পারল তার স্বপ্নের মানে। সেই লোকটা এবং সেই মহিলা যে সৌমেন ও তার মা, তাতে আর তার কোনো সন্দেহ রইল না। সে খাট থেকে নেমে খুঁজতে লাগলো সোমার বলা খোপের ভেতর রাখা ডায়েরি। পেয়েও গেল সেটা। লাল মলাটে মোড়া ডায়েরির পাতায় পাতায় রয়েছে সোমার হাতে লেখা তার ওপর হওয়া অত্যাচারের বিবরণ। পরদিন ভোরবেলায় রঞ্জন সেই ডায়েরি তুলে দিল পুলিশ অফিসারের হাতে। ওই ডায়েরির প্রমাণের জোরেই সৌমেন ও তার মায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। রঞ্জন ফিরে এলো তার কর্মস্থলে। সে অপেক্ষা করে থাকতো রাত্রে যদি আবার সোমার দেখা পাওয়া যায়, কিন্তু সে আর আসেনি। তার হত্যাকারীদের সাজা হওয়াতে সে নিশ্চয়ই তার অতৃপ্ততা থেকে মুক্তি পেয়েছিল। শেষ হলো গল্প আন্দামানে আতঙ্ক। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।